এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যার প্রথম যে অধ্যায় আছে ম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, মানুষ পরিবেশ এবং সুস্থিতি, সেই প্রথম অধ্যায় থেকে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মানুষের বা সমাজের পরিবেশ নিয়ে যে ভাবনা ছিল প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত, যে সংস্কৃতি চিন্তাভাবনা ছিল পরিবেশ নিয়ে, সেই সংস্কৃতি বা চিন্তাভাবনা পরিবেশ নিয়ে যে পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে, এই যাবতীয় বিষয়গুলো এই ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এই অংশটুকু আজকের আলোচনার বিষয়বস্তু। এর আগে এই বাকি অংশগুলো আমি পড়িয়েছি, তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখে নাও। দেখো কি বলছে, যে ভারতের সমাজ এবং পরিবেশ, ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি এবং সংস্কৃতি, অতীত বর্তমান। এই অংশে কি বলে, এই বিষয়টি আলোচনা করে যে কিভাবে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতীয় সমাজ ও সংস্কৃতি প্রকৃতির সাথে সুগভীর সম্পর্কের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ঠিক আছে, এবং সময়ের সাথে সাথে সেই সম্পর্ক কি ধরনের পরিবর্তন এসেছে, নিচে এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করব। অর্থাৎ কি বোঝা গেল, যে প্রাচীনকালে মানুষ পরিবেশকে কেমন চোখে দেখতো ভারতে, বর্তমান সময় পরিবেশকে কেমন চোখে দেখে ভারতের মানুষ, এই যাবতীয় বিষয়গুলো এই ক্লাসে আলোচ্য বিষয়। দেখো, যদি আমি অতীতের কথা বলি, অতীতের যে ঐতিহ্য, রীতিনীতি ও সংস্কৃতির কথা বলি, তাহলে পরিবেশকে মানুষ কিন্তু সেই সময় শুধুমাত্র জড়বস্তু হিসাবে দেখতো না। ঠিক আছে, পরিবেশকে মানুষ দেখতো ঈশ্বর রূপে, পরিবেশকে মানুষ দেখতো জীবনের পরম আশ্রয় বলে। ঠিক আছে, তাই ভারতীয় সংস্কৃতির প্রাচীনকালে কি ছিল, যে প্রকৃতি কেন্দ্রিক ছিল, প্রকৃতি কেন্দ্রিক, অর্থাৎ প্রকৃতিকে মানুষ ভীষণ রকমভাবে পুজো করত এবং ভালোবাসত। কারণ প্রকৃতিকে মানুষ ভাবত যে এইটাই হলো আমাদের পরম আশ্রয়, প্রকৃতি আছে মানে আমরা পৃথিবীতে টিকে আছি। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে প্রাচীন ঐতিহ্য হিসাবে আমরা যদি দেখি বৈদিক দর্শন ও পঞ্চভূত থেকে, তাহলে কি দেখব, যে বৈদিক দর্শন ও পঞ্চভূতে কি বলা হয়েছে, যে মানব শরীরের 5টি মূল উপাদানের সমষ্টি, যেমন পঞ্চভূত হিসাবে ব্যাখ্যা করেছে। ঠিক আছে, মহাবিশ্বকে, অর্থাৎ প্রাচীন ভারতীয় শাস্ত্রে মহাবিশ্বকে এবং মানব শরীরকে 5টি মূল উপাদানের সমষ্টি হিসাবে ব্যাখ্যা করেছে। যেমন ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে আকাশ। অর্থাৎ বেদ ও উপনিষদে প্রকৃতির এই উপাদানগুলি স্তুতি করা হয়েছে এবং এদের অপচয় বা দূষণকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। অর্থাৎ যদি আমরা মাটি দূষণ করি, জল দূষণ করি, বাতাস, আকাশ, এই যাবতীয় বিষয়গুলোকে যখন আমরা দূষণ করছি, সেটাকে কি বলছে, মহাপাপ বলেছে। বোঝা গেছে? বেশ, অথর্ববেদে কি করেছে, ভূমি সূক্ততে মাটিকে ধরিত্রী মাতা বা মাতৃভূমি হিসাবে সম্মান জানানো হয়েছে। অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেখানে অথর্ববেদে কি বলেছে, যে আমাদের যে পৃথিবী সেটা হলো মাতৃভূমি, তাকে কখনোই অসম্মান করা যাবে না। তাই এখান থেকে কি বোঝা যাচ্ছে, মানুষ চিন্তা ভাবনা ছিল যে প্রকৃতির জন্যই মানুষ বেঁচে আছে। ঠিক আছে, মানুষ সেই সময় উদ্ভিদ ও প্রাণীর পবিত্রতার কথা ভাবত প্রাচীনকালে। ঠিক আছে, প্রাচীনকালের অংশটা বলছে এখন। প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণী সব কিছুই পবিত্র ভাবত। কেন, কিভাবে ভাবত, যে ভারতীয় রীতিনীতিতে আমরা দেখেছি যে বট, অশ্বত্থ, তুলসী, বেল এবং নিম গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। বিজ্ঞানের অগ্রগতি বহু আগেই প্রাচীন ভারতীয়রা জানতেন যে অশ্বত্থ বা তুলসী গাছ পরিবেশকে কতটা শুদ্ধ রাখে। ঠিক আছে, তুলসী গাছ পরিবেশকে কতটা শুদ্ধ রাখে, নিম গাছ পরিবেশের যে বায়ুতে ক্ষতিকারক
দূষিত পদার্থ মিশে আছে সেগুলোকে শোষণ করে নেয়। তাহলে মানুষ আগে থেকেই জানতেন বিষয়টা, তাই তারা চাইতেন যে উদ্ভিদকে কোনো রকম ভাবে না কেটে সেইগুলোকে পুজো করা। ধর্মীয় বিশ্বাসের কারণে এই গাছগুলি কি ছিল, কাটা নিষিদ্ধ ছিল, যা পরোক্ষভাবে তো উদ্ভিদের সংরক্ষণেই সাহায্য করতো না, যে মানুষ পরিবেশের যে গাছ তাকে পুজো করছে। কেন? কারণ পরিবেশকে নাকি রক্ষা করছে গাছ। পরিবেশের যে অশুদ্ধ তুলসী, বট, এরা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, বাতাসে ক্ষতিকারক দূষিত জিনিসকে শুষে নেয়, যেমন বিশেষ করে নিম গাছ। তাই পরোক্ষভাবে তারা কিন্তু উদ্ভিদের সংরক্ষণই করত, কারণ গাছকে পুজো করত। গাছকে পুজো করলে কাটা নিষিদ্ধ ছিল, আর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদও সংরক্ষণ হচ্ছে। তারপর প্রাণীদেরও উপাসনা করতো, কারণ আমরা জানি যে ভারতের সংস্কৃতিতে বিভিন্ন দেবদেবীর যে বাহন, যেমন পশু পাখিদের, যেমন সিংহ, বাঘ, পেঁচা, ময়ূর, সাপ স্থান দেওয়া হয়েছে, তাই না? যে সিংহ একটা দেবতার বাহন, বাঘ একটা দেবতা, একজন দেবতার বাহন, পেঁচা আছে, ময়ূর আছে, সবই তো দেবতার বাহন। তাহলে যদি দেবতার বাহন হয়, তারাও দেবী, দেবতার বাহন হলে তারাও তো দেবদেবীর মতোই। তাই এর মূল উদ্দেশ্য ছিল যে বন্যপ্রাণী হত্যা রোধ করা এবং প্রকৃতির খাদ্য শৃঙ্খলা ও জীববৈচিত্র্যকে রক্ষা করা। অর্থাৎ এরা দেবদেবীর বাহন হিসাবে থাকতো, আর সেই কারণেই বন্যপ্রাণী যে হত্যা সেটা অনেকটা কমানো গেছিল, এবং প্রকৃতির যে খাদ্য শৃঙ্খল সেটাকে রক্ষাও করা গেছিল। এরপরে পবিত্র উপবনও অনেক ছিল, যেমন ভারতের যে প্রাচীন উপজাতি এবং গ্রামীণ সমাজ আছে, তারা বনের নির্দিষ্ট কিছু অংশকে দেবতাদের বাসস্থান মনে করত এবং সম্পূর্ণ সেটা অস্পৃশ্য এবং সুরক্ষিত রাখত। এদের পবিত্র উপবন, স্যাক্রেড গ্রুপস, পবিত্র উপবন মানে স্যাক্রেড গ্রুপস বলা হয়। এই স্থানগুলি থেকে একটা পাতাও ছেঁড়া নিষিদ্ধ ছিল, যার ফলে এগুলি প্রকৃতির জিন ব্যাংক এবং বিপন্ন উদ্ভিদের আশ্রয়স্থল হিসাবে টিকে থাকতো। মানুষ কিছু কিছু জায়গাকে একবারে সম্পূর্ণরূপে দেবতাদের বাসস্থান বা আশ্রয়স্থল হিসাবে সংরক্ষিত করে রাখতো, তাহলে সেখান থেকে পাতা ছেঁড়াও নিষিদ্ধ ছিল। তাহলে পরোক্ষভাবে তো জীব বৈচিত্র্য এবং পরিবেশকে রক্ষা করাই হলো। ঠিক আছে। তারপরে আর একটা কি, প্রাচীনকালে জল সংরক্ষণ উৎসবও চালু ছিল। যেমন প্রাচীনকাল থেকে নদীমাতৃক ভারতের যে জীবনরেখা এবং দেবী হিসাবে পুজো করা হতো কাকে? গঙ্গা এবং নর্মদাকে। সিন্ধু সভ্যতার সময় থেকে কুয়ো, দিঘি, বৃষ্টি জল সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, তাই না? যে আগে থেকেই যাতে বৃষ্টি জল সংরক্ষণ করা যায়, কুয়ো, দিঘি, তৈরি করা হয়েছিল বৃষ্টি জল সংরক্ষণের জন্য। তারপরে গঙ্গা নদীকে মাতৃরূপে পুজো করত, তাহলে গঙ্গা নদীকেও দূষণ করতে চাইতো না মানুষ, আবার বৃষ্টির জলকে সংরক্ষণও করত। ঠিক আছে। তাই এখানে কি বলা হচ্ছে, যে এই রকম কিছু উৎসব প্রচলিত ছিল, যেমন নবান্ন, বিহু, পোঙ্গলের মতো উৎসবগুলি সম্পূর্ণভাবে প্রকৃতির ঋতুচক্র এবং কৃষিকাজের সাথে জড়িত ছিল। তাই আমরা কি বলছি, যে জল সংরক্ষণও হচ্ছে, তারপরে উৎসবও চালু থাকছে, আবার নদীকেও কোনো রকম ভাবে দূষিত করছে না মানুষ, কারণ তাদের সব নদী বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে তারা মনে করছে যে কোনো কিছুর উপাসনা করছে। এরপরে বর্তমান প্রেক্ষাপটে যদি দেখি, সেটা অনেকটা কঠোর হয়ে গেছে। মানুষ তার যে ভাবনা চিন্তা ছিল সেটা অনেকটা পাল্টে গেছে, কারণ যে বিশেষ করে ঔপনিবেশিক শাসন যখন চলছিল, ভারতে ব্রিটিশ শাসন যখন চলছিল, ঠিক আছে, তখন তারপর আমাদের ভারতে জনসংখ্যা বিস্ফোরণ হয়েছিল, প্রচুর জীবিত শিশু জন্ম নিয়েছিল স্বাধীনতার পরপরই, 1951 সালের পরেই। তারপরে বর্তমানে মডার্নাইজেশন হয়েছে, আধুনিকীকরণ হয়েছে, বিশ্বায়ন হয়েছে, যার ফলে ভারতীয় সমাজের দৃষ্টিভঙ্গি যেটা ছিল আগের প্রকৃতি কেন্দ্রিক, সেটা কি হয়ে গেছে, প্রকৃতি কেন্দ্রিক থেকে পাল্টে এখন কি হয়ে গেছে, প্রকৃতি কেন্দ্রিক থেকে পাল্টে হয়ে গেছে ভোগবাদী বা মানব কেন্দ্রিক। মানুষ শুধুমাত্র এখন ভোগ করছে, আর মানুষ কেন্দ্রিক সেটা হয়ে গেছে। প্রকৃতিকে মানুষ সেই রকম ভাবে আর প্রাচীনকালের মতো ভালোবাসছে না, তাই প্রকৃতি কেন্দ্রিক থেকে কোথায় চলে গেছে, ভোগবাদী বা মানব কেন্দ্রিকে। এরপরে কেমন করে ভোগবাদী হচ্ছে, যে সাংস্কৃতিক বিচ্যুতি ও সম্পদের অতি ব্যবহার। আধুনিক মানুষ বিজ্ঞানের এত অগ্রগতি করে ফেলেছে, মানুষ প্রকৃতিকে নিজের দাস মনে করতে শুরু করছে, অর্থাৎ প্রকৃতি হলো মানুষের দাস, এরকম ভাবতে
মানুষ শুরু করে দিয়েছে। ঐতিহ্যবাহী মানে পূর্বের যে মানুষের সরল জীবনযাত্রা ছিল সেইখানে স্থান করে নিয়েছে কি অতি ভোগবাদী ভাবনা চিন্তা। এর ফলে মানুষ অতি ভোগবাদী ভাবনা চিন্তা এসেছে বলে অরণ্য নিধন করছে, খনিজ উত্তোলন করছে, যার ফলে অরণ্য নিধন খনিজ উত্তোলনের নামে পাহাড় ধ্বংস করছে, নদী দূষণ ঘটাচ্ছে, কলকারখানার জল সম্পূর্ণরূপে নদীতে ফেলে দিচ্ছে। গঙ্গা বা যমুনার মতো পবিত্র নদী আজ বিশ্বের অন্যতম দূষিত নদী হিসাবে পরিচিত হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখছি যে প্রকৃতি কেন্দ্রিক থেকে মানুষ তার নিজের চাহিদা, নিজের ভোগকে ভালো করে করার জন্য মানুষ এখন পাল্টে গেছে। তারপর গ্রামীণ সংস্কৃতির অবক্ষয়, অর্থাৎ দিন দিন গ্রামীণ সংস্কৃতি পাল্টে যাচ্ছে, শহর অঞ্চল বাড়ছে, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, প্রকৃতির সাথে মানুষের একটা আত্মিক যে যোগাযোগ, ভালোবাসার সম্পর্ক সেটা কমে গেছে। প্রাচীন ঐতিহ্যবাহী যে জল সংরক্ষণ পদ্ধতি ছিল, যেমন রাজস্থানে বাউরি বা বাংলার পুকুর সংস্কৃতির ঐতিহ্য, সেইটা আজ অবহেলিত হতে হতে ভারত জুড়ে আজকে তীব্র জল সংকট দেখা দিচ্ছে। আগে মানুষ বুঝতো যে জল সংকট হতে পারে, তাই জলকে সংরক্ষণ করত, কিন্তু বর্তমানে সেই সচেতনতা মানুষের মধ্যে নেই, তাই পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, বৃষ্টির জলকে কেউ সংরক্ষণ করার কথা ভাবছে না। ঠিক আছে, তারপরে বলেছে যে অতীত ও বর্তমানের সংযোগ। আধুনিক ভারতের যে পরিবেশ আন্দোলন হয়েছে, বর্তমান যুগের মানুষদের তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া জরুরি, কারণ পরিবেশ আন্দোলন দেখে আমরা বুঝতে পারবো যে তারা কেন আন্দোলন করেছিল। আমরা কেন আন্দোলন করব না? আজকে পরিবেশ দূষিত হচ্ছে, পরিবেশকে নষ্ট হচ্ছে, তাই আমাদের কি করতে হবে যে বর্তমান যুগের যে ভারতীয় সমাজ, মানুষ হিসাবে আমাদের আগের যে পুরনো ঐতিহ্য, পরিবেশগত আন্দোলন, পরিবেশকে যে ভালোবাসা, প্রকৃতি কেন্দ্রিক যে ভাবনা চিন্তা, সেই ঐতিহ্য ভুলে গেলে চলবে না। ঠিক আছে, প্রাচীন ভারতের মানুষ প্রকৃতি রক্ষী মানসিকতা আধুনিক যুগের বিভিন্ন পরিবেশের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বারবার প্রকাশ পেয়েছে। প্রাচীন ভারতের মানুষ প্রকৃতি রক্ষী, প্রকৃতি কেন্দ্রিক যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কিন্তু প্রত্যেকটা মানুষের বর্তমান সময়ের মানসিকতাকে প্রভাব ফেলেছে, আর সেই প্রভাব থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিবেশগত আন্দোলনও হচ্ছে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে বলতে পারি যে বিষ্ণুই আন্দোলন। কোথায় হয়েছিল বিষ্ণুই আন্দোলন? 1730 সালে রাজস্থানে খেজরালি গ্রামে খেজরি গাছ বাঁচাতে অমৃতা দেবীর নেতৃত্বে 363 জন বিষ্ণুই সম্প্রদায় মানুষ নিজেদের জীবন দিয়েছিলেন। এটি ভারতের ইতিহাসের প্রথম বড় পরিবেশ আন্দোলন ছিল, বিষ্ণুই আন্দোলন। কেন? খেজরি গাছ অমৃতা দেবীর নেতৃত্বে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এই খেজরি গাছ প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে, জলকে সুরক্ষিত রাখে মানুষের জন্য, তাই সেটাকে বাঁচানোর চেষ্টা করেছে মানুষ। কারণ রাজস্থানে জলের চাহিদা অনেক বেশি, কারণ বৃষ্টিপাত খুবই কম হয়, জলের পরিমাণ অনেক কম, কিন্তু বৃষ্টিপাত পরিমাণ জলের পরিমাণ অনেক কম। কেন? কারণ বৃষ্টিপাত কম হয়, আর খেজরি গাছ জলটাকে সংরক্ষণ করত, সেই কারণে মানুষের বিশ্বাস যে খেজরি গাছ জল সংরক্ষণ করতে, জলকে সুরক্ষিত রাখে। এরপরে আমরা দেখেছি যে উত্তরাখণ্ডে হয়েছিল চিপকো আন্দোলন। উত্তরাখণ্ডে ঠিক একইভাবে যে গাছকে জড়িয়ে ধরে ঠিকাদার প্রথার বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল। গাছকে তারা কাটতে দেবে না, কারণ একটা পুঁজিবাদী মানুষ এসে গাছ কেটে নিয়ে যাচ্ছিল, তাই মানুষ সেখানকার গাছ কাটাকে বন্ধ করার জন্য গাছকে জড়িয়ে ধরেছিল। এই আন্দোলন কিন্তু প্রকৃতি জীবন এই বোধ থেকেই অনুপ্রাণিত হয়েছিল। প্রকৃতি জীবন অর্থাৎ প্রকৃতির জন্য আমরা টিকে আছি, এই বোধ, এই ভাবনা থেকে কিন্তু উঠে এসেছে এই আন্দোলনটা। এরপর আছে নর্মদা বাঁচাও আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা কি ছিল? যে আধুনিক ভারতে একটা নর্মদা নদীতে বাঁধ দেওয়া হবে, সে বাঁধ দিলে নদীর জল তো বন্ধ হবেই এক পাশে যাওয়া, তার সঙ্গে সঙ্গে যে পাড়ে জল থাকবে নদীর, সেই পাড়টা টোটালি অনেকটা চাষের জমি, বাড়িঘর, অরণ্য, এগুলো কিন্তু জলের তলায় নিমজ্জিত হয়ে যাবে। সেই কারণে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, যাতে বাঁধটা না দেওয়া হয়, আর বাঁধ দিলে লাভের থেকে ক্ষতি বেশি হয়। সেই কারণে মানুষের আগের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই তারা এই পরিবেশগত যে আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সেটা চালু করেছিল।
সমস্ত স্তরের মানুষই কিন্তু সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছিল। তাই প্রমাণ করে কি যে ভারতীয় সমাজ আজও পরিবেশের কাজে অত্যন্ত সক্রিয় অংশীদার। তাই আমরা বলতে পারি যে ভারতের মানুষ সকলে কিন্তু পরিবেশকে ক্ষতি করছে এমন নয়, কিছু কিছু পুঁজিবাদী মানুষ, বণিক শ্রেণীর মানুষ পরিবেশকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। আর সরকারকে তাই ভালো করে উদ্যোগ নিতে হবে যে পরিবেশ যাতে ক্ষতি না হয় তার জন্য বিভিন্ন আইন কানুন আনা। ঠিক আছে, উপসংহার বা শিক্ষণীয় দিক তোমাদের কি, যে পরিবেশ বিদ্যার নিরিখে এই বিষয়টি তোমাদের কি শেখায় যে পরিবেশ সংকটের সমাধানের জন্য আমাদের কেবল যে ওয়েস্টার্ন যে টেকনোলজি আছে তার উপর নির্ভর করলেই হবে না। ঠিক আছে, বরং আমাদের অতীতের যে প্রকৃতির সাথে সহাবস্থান, লিভিং ইন হারমোনি উইথ নেচার, প্রকৃতির সাথে যে সহাবস্থান করে আমরা বেঁচেছিলাম সেটাকে মনে রাখতে হবে। আমাদের বর্তমান প্রজন্মকে বোঝাতে হবে যে মানুষ আগে প্রকৃতির সাথে সহাবস্থান, লিভিং ইন হারমোনি উইথ নেচার এর মাধ্যমে কিন্তু সুন্দর জীবনযাপন করত। এর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বর্তমানের আধুনিক বিজ্ঞানের সাথে মেলাতে হবে, তবেই ভারত তথা সমগ্র বিশ্ব টেকসই বা সুস্থিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। ঠিক আছে, হয়ে গেল তাহলে এই অংশটা। পরের ক্লাসে আমরা কি আলোচনা করব? পরের ক্লাসে আমরা আলোচনা করব বাকি অংশগুলো, যেমন পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন দ্য এনভায়রনমেন্ট, কনসেপ্ট অফ সাস্টেনেবিলিটি। এই 3টে টপিক আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।